যদি শেখ হাসিনা ফিরবেন কিনা বা আপনারা ফিরবেন, শেখ হাসিনা তারেকের প্ল্যান্ট পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান্ট বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান্ট খাদ্য পাবে না, তারেকের প্ল্যান্ট কৃষক সেচ পাবে না, এই তো প্ল্যান দেখাচ্ছে সে। মানুষের সব অধিকার ছিল। তারেক রহমানের প্ল্যান হচ্ছে কৃষক সার পাবে না, তারেক রহমানের প্ল্যান হচ্ছে মানুষ গ্যাস পাবে না, তারেক রহমানের প্ল্যান হচ্ছে মানুষ বিদ্যুৎ পাবে না। এই আর কি উনি এগুলো বলেছেন। এবং এই কল রেকর্ডের একটু শেষ দিকে দিয়ে উনি বলেছেন যে আমি দেশে আসবো, সময় মতো আসবো, আমার নামে অনেকগুলো মামলা, তোমরা তো জানোই, এর ভিতর হত্যা মামলা আছে, 600 মতো মামলা আছে, কিন্তু আমি কোনো খুন করিনি, এই সব খুন করেছে তারেক এবং ইউনূস। তো তার এই যে অনমনীয় একটা বিষয়, এখন তাহলে তিনি এই মামলা হামলা জুলুম মাথায় নিয়ে তিনি আসলে দেশে ফিরবেন কিনা, এবং আপনারাও দেশে ফিরবেন কিনা? আচ্ছা, আমি আপনাকে একটা রিয়েলিটি বলি। মানে আমি চেষ্টা করি একেবারে সত্যটাকে আলিঙ্গন করে কথা বলার জন্য। এটার জন্য আমার অনেক শত্রু, অনেক সমালোচনা, কিন্তু দিনের শেষে আমি যাই বলি, আমি আসলে বঙ্গবন্ধুর সৃষ্টি করা এই বাংলাদেশটা, যেখানে আরো লক্ষ মানুষের অবদান তো নিশ্চয়ই আছে, ছোট করা সম্ভব নয়, কিন্তু বঙ্গবন্ধুই ছিলেন আমাদের স্বাধীনতার স্থপতি। তার এই বাংলাদেশটাকে আমি ভালোবাসি, কারণ এই ভালোবাসার জায়গাটাকে তো অস্বীকার করা সম্ভব না। আমি তো বাংলাদেশেই জন্ম হয়েছি, আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভালোবাসতে পারবো না, যুক্তরাজ্যকেও ভালোবাসতে পারবো। আমি হয়তো বা নিজ প্রাণ ভয়ে আজকে কোনো দেশে অবস্থান করতে পারি, কিন্তু দেশ যদি কোনোটা ভালোবাসতে হয়, সেটা আমার দেশ বাংলাদেশকেই ভালোবাসতে হবে, তাই না? আর সেই বাংলাদেশ তো স্বাধীনতা যুদ্ধ ছাড়া তৈরি হয়। সেই স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া তো চিন্তা করা যায় না। জাতীয় চার নেতার যে সংগঠনের অদম্য শক্তি, তাকেও তো অস্বীকার করা যায়। এমএজি ওসমান সাহেব থেকে শুরু করে খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, শফিউল্লাহ, কার কথা অস্বীকার করবে? আপনার প্রতিটা সেক্টর কমান্ডার, তাদের উপঅধিনায়ক, কাউকে তো আপনি অস্বীকার করে স্বাধীনতাকে সেলিব্রেট করতে পারবেন। আমি সেই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশের মুক্তির উপায়, মানুষের মুক্তির উপায় কোন রাজনৈতিক দল নয়, একমাত্র সত্যকে আলিঙ্গন করা। অর্থাৎ এটা তো সত্য যে 2001 থেকে 2006 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে, তখন আপনি নিশ্চয়ই ভুলে যান নাই যে সারের সংকটের কারণে গাইবান্ধায় 11 জন কৃষক অকাতরে প্রাণ দিয়েছিলেন, কারণ তারা তাদের যে অধিকার সার, সেই সারের অধিকারের জন্য দাবি জানাতে গিয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায়। পুলিশ এটাও আপনি মনে করবেন যে রাজশাহীর কানসাতে, এটাও আপনি মনে করবেন যে রাজশাহীর কানসাতে সেচের জন্য যখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল না, ফসলের মাঠ কেটে চৌচির হয়ে যাচ্ছিল, সেই কানসাটের কৃষকরা যখন বিদ্যুতের দাবি জানাতে গেল, তাদেরকেও গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল। সেই জায়গা থেকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, সারের অভাবে তো কোনো কৃষককে মারা যেতে হয়নি। এটা নিয়ে তো বিতর্ক করার কোনো প্রয়োজন নেই, সত্য। এবং যতদিন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের কোনো প্রান্তে কোনো কৃষককে বিদ্যুতের অভাবে, সেচের পানির অভাবে তো আন্দোলন করতে হয় নাই। এটা তো সত্য। এখন উনি যদি ওনার জায়গা থেকে শঙ্কা পোষণ করেন যে আবারও তারাই তো ক্ষমতায় এসেছে, সারের সংকট হবে, বিদ্যুতের সংকট হবে, এটা তো খুব একটা অমূলক কোনো চিন্তা হবে বলে আমার মনে হয় না। ওনার চিন্তায় যুক্তি আছে। এবং বর্তমান যিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনি তো 2001 থেকে 2006 সালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। আপনি জানেন তখন বিদ্যুৎ কতক্ষণ থাকবে সেটা বড় কথা ছিল না, বিদ্যুৎ কখন আসবে সেটা বড় কথা ছিল। এর পুনরাবৃত্তি হতেই পারে। আমি ওনার কথায় যুক্তি খুঁজে পাই, অযৌক্তিক কিছু খুঁজে পাচ্ছি। সুতরাং আই ডোন্ট নো যে নেত্রীর এই গঠনমূলক কথাটা দিয়ে আসলে কোথায় যেতে চাচ্ছে। উনি তো অসত্য কিছু বলেন না। না, আমি এটাই বলতে চাই যে যদি উনি কম্প্রোমাইজ করে দেশে আসতে চান, কারণ আমি মনে করি বা মানে অনেকেই বলেন, আমার মতো অনেকেই বলেন যে আসলে বিএনপি এবং জামাতের সঙ্গে কম্প্রোমাইজ না করে আওয়ামী লীগের দেশে ফিরাটা কার্যত অসম্ভব বলেই অনেকে মনে করেন। এই জন্য আমি বললাম আর কি, যে কিন্তু শেখ হাসিনা তো গলার টোন তো মানে ভয়েস তো নরম হয় না, উনি তো ওই আগের মতোই একই টোনে কথা বলেন। না, এখানে আপনি সিমলেস দেখতে শুনবেন। প্রথম কথা, আজকে যে বিএনপি ক্ষমতা আছে, তাকে আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা করতে হয়েছে? যেই জামাত ইসলামী রাজাকার আলবদা আল শামসের দল, সেই রাজাকাররা যে আজকে বাংলাদেশের বিরোধী দলের ভূমিকায় আছে, প্রধান বিরোধী দলের ভূমিকা, তাদের কি কারোর সাথে সমঝোতা করতে হয়েছে? হয়তো হয়নি। কারণ আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের দায়িত্ব ছিল আমাদের ক্ষমতাকে রক্ষা করা। আমরা বাংলাদেশের মানুষের দায়িত্বে ছিলাম, শাসনভার আমাদের উপরে ছিল, আমাদের দায়িত্ব ছিল সেই শাসনভার বা সেই ক্ষমতাকে মানুষের জন্য, জনগণের জন্য রক্ষা করা। আমরা রক্ষা করতে পারি নাই। আজকে আমরা নাই, তারা আছে। সুতরাং আমাকে অন্যায়ের সাথে তো কোনো সমঝোতা করতে হবে।
জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা আমরা যারা করি আমাদেরকে অনুভব করতে হবে যে হ্যাঁ, জুলাই অগাস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের একটা অংশগ্রহণ করেছে, এবং সেই গণ অভ্যুত্থানে আমাদের নিয়ন্ত্রণাধীন যে বাহিনীগুলো ছিল তাদের অনেকগুলো বাহিনী আমাদেরকে যেভাবেই হোক ক্ষমতায় রাখার পক্ষপাতী অবস্থায় ছিল না। সুতরাং আমরা ব্যর্থ হয়েছি এবং ক্ষমতাচ্যুত হয়েছি। আজকে আমাদের রাজনৈতিক দলের বিরাট বড় একটা প্রাসঙ্গিক সংখ্যায় হয় তারা দেশের বাইরে অবস্থান করছে। তবে যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তারা সকলেই কি আওয়ামী লীগের শত্রু? প্রশ্নই আসে। তারা কি বাংলাদেশের শত্রু? প্রশ্নই আসে। তাদেরকে আমাদেরকে আস্থায় নিতে হবে। তোমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তোমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, তোমাদেরকে মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছিল যে এই বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলে আজ বৈষম্য বিরোধীরা ক্ষমতায়, তারাই আজ সবচেয়ে বড় বৈষম্যের বাংলাদেশ তৈরি করার পথে আছে। সুতরাং যদি সত্যি বৈষম্য বিরোধী বাংলাদেশ করা চায় তাহলে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আস্থায় নিতে হবে। এইটুকু বোঝাপড়া আপনি বাংলাদেশের মানুষের সাথে করতে পারেন, কিন্তু তাই বলে কোনো অন্যায় পদক্ষেপ বা কোনো অন্যায় আইনের সাথে তো আমার সমঝোতা করার কোনো সুযোগ নেই। আপনি সংসদে বিল পেরে আমাদের নিষিদ্ধ করে দিলেন, আমি কিসের জন্য সেটার সাথে সমঝোতা করব? রাজাকার আলবদর আল শামস বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আমি কেন সেটার সাথে সমঝোতা করব? আপনি বিদ্যুৎ না দিতে পারলে আমি কেন বলবো আহা আসো তাদের আলো দেখে মন মোদাই, মনকে মনে না? অবশ্যই আমি সেটার প্রতিবাদ করব। সুতরাং কম্প্রোমাইজ, ডিসিশন, এক্সিকিউশন, প্রোটেস্ট, প্রসেশন প্রত্যেকটির ক্ষেত্র ভিন্ন। এখানে শরবত বাড়ানোর কোনো সুযোগ নাই। জি, এখানে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে ৭১ নিয়ে জামাতের অবস্থান পরিষ্কার, তারা এখন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা লালন করে এবং তারা ক্ষমা চেয়েছে, কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত গণহত্যার কোনো ক্ষমা চায় নাই, স্বীকারও করে নাই। কাজেই দুটার প্রেক্ষাপট এক না। এখানে জামাত ইসলাম আওয়ামী লীগের চেয়ে অনেক ভালো, এটা বলতেছেন নাহিদ ইসলাম, যদিও তিনি জোটে আছেন। যাই হোক, মানব জমিনের একটা খবর, সেটা হচ্ছে যে এখন এই ছেলে জোটে থেকে আর কি বলবো? সে যে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের নেতা ছিল, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে যেটা অনেকটা গল্পের মতো হয়ে গেছিল, বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, যেই যেই উক্তিটা হেনরি কিসিঞ্জার যোগ করে বলেছিলেন সেটাই আমরা তাদের যোগ বানিয়ে দিয়েছিলাম। অর্থাৎ বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল না, সেই দেশে নতুন করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুষ্টু লোকটার যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বানাইলো, সেই তলাবিহীন ঝুড়ি বানানোর যে সরকার যন্ত্র, সেই সরকার যন্ত্রের তো সে এখন উচিত আছে। এই বেচারা আর কি বলবে এখন? এসব তো ১২টা বাজাই দিছে, বাজাই দিয়া গেছে জামাত ইসলামী, যেটা সবাই জানে, ছোট বাচ্চাও জানে এরা রাজাকার আলবদর আল শামসের দল। সেখানে যাওয়ার পরে সে এর থেকে ভালো কিছু কি বলতে পারে বলেন? ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে মিথ্যা নয়, পাকিস্তান আজ পর্যন্ত মাপ চায়নি। জামাত ইসলামী সংসদে দাঁড়িয়ে বলুক না যে আমরা আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের প্রতি ক্ষমা চাই, বলতে পারবে না, এটাই বাস্তবতা। তো নাহিদ ইসলাম কি? নাহিদ ইসলামের থেকে আরো যারা আছে কেউই বলতে পারবে, এটাই রিয়ালিটি। জি, এটারও ক্ষমা চাচ্ছে না, পাকিস্তানেরও ক্ষমা চাইতে বলতে পারবে, এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। আমার একটা ছোট ভাই ছাত্রলীগ করতো, বর্তমানে স্বেচ্ছাসেবক লীগ করে, তার বাড়ি কিশোরগঞ্জ, তার নাম এখানে বলবো না নিরাপত্তার কারণে। সে আমাকে বলছে যে রাশেদ ভাই, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যদি একজন মুক্তিযোদ্ধা যুদ্ধের রণাঙ্গনে আরেকটা ক্যামেরাম্যানকে দাঁড়িয়ে থেকে বলতো যে আমি এখন পাকিস্তানি হানাদার বাহিনীকে গুলি করতে যাব, তুমি আমার ছবি তো, তাহলে তার দেশ স্বাধীন হইত। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা তিনি হাতে গ্রেনেড নিয়ে, ইংরেজিতে বলে গ্রেনেডিয়ার, গ্রেনেডিয়ারের ভূমিকায় তিনি যদি পাক হানাদার বাহিনীর বাংকারে গ্রেনেড মারার আগে কোনো ক্যামেরাম্যানকে বলতেন যে এই আমি কিন্তু এখন গ্রেনেড মারতে যাচ্ছি, তুমি আমার ছবি তুলবা এবং ওই ছবি আমাকে পরে দিবা কপিটা, তাহলে তো গ্রেনেডও মারা হতো না, পাক হানাদার বাহিনীর বাংকারও উড়িয়ে দেওয়া যেত না। ঠিক একইভাবে কোন মুক্তিযোদ্ধার দল যদি ক্যামেরাম্যানদেরকে বলতো যে আমরা এখন পাকিস্তানি হানাদার বাহিনীর শিবিরে আক্রমণ করব এবং সেখান থেকে ধর্ষিত অসহায় বাঙালি নারী যারা আছে তাদেরকে উদ্ধার করবো, তোমরা দাঁড়ায় দাঁড়ায় আমাদের ছবি তুলবা, তাইলে তো সেই অপারেশন আর করা যেত না। সুতরাং আমার কথায় আপনাকে বলতে চাচ্ছি যে আদর্শিক মুজিব সৈনিক, আদর্শিক আওয়ামী লীগের নেতা বা কর্মীদেরকে মিছিল মিটিং করানোর বিকল্প যেমন নাই, ঠিক একইভাবে আমি মিছিল করতেছি, ছবি তোলার জন্য পাশে একটা লোককে দাঁড়া করে রাখতেছি, ওইভাবে কিন্তু আবার আপনি আন্দোলন জমাতে পারবেন না বা খুব বেশি এগোতে পারবেন না। অর্থাৎ আপনি মিছিল করবেন, আপনি মিটিং করবেন, আপনি বক্তব্য দিবেন, মানুষ উদ্বেলিত হবে, মানুষ উজ্জীবিত হবে, মানুষ সাহস খুঁজে পাবে এবং মানুষ আপনার জন্য
প্রাণ দিতে প্রস্তুত হবে, সড়কে দাঁড়িয়ে যাবে, অবস্থান করবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, কিন্তু আপনার ছবি, আপনার ভিডিও, আপনার ঠিক করে দেওয়া লোকের মধ্যে দিয়ে আসবে। বাংলাদেশের জনগণই আপনার ছবি তুলে, বাংলাদেশের জনগণই আপনার ভিডিও তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল। যদি না ওই মাইন্ডসেট, যদি না ওই মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে না আগাই, তাছাড়া আসলে এফেক্টিভ আন্দোলন গড়ে তোলা বা তার যে একটা ডেমনস্ট্রেশন ইফেক্ট, এটা দ্বারা করানো সম্ভব হবে না বলেই আমার মনে হয়।